আজকে আজকে অনশনের সপ্তম দিন। আগেও সুজন চক্রবর্তী এসেছেন, কংগ্রেস নেতারা এসেছেন, আপনিও আজকে এলেন এবং নিঃশর্ত নাগরিকত্বের যেটা দাবি তোলা হচ্ছে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, সেই একই দাবি আপনিও করলেন। কি বলবেন? দেখুন, এটা আমাদের পার্টির, এবং খালি এটা আমাদের পার্টির বলে নয়, ভারতের বুকে এটা বামপন্থীদের এটা চিরকালীন অবস্থান। স্বাধীনতার দিন থেকে এটা আমাদের অবস্থান। ওপার বাংলা থেকে আসা, এবং ওপার বাংলা বলতেও খারাপ লাগে, কারণ বাস্তবতা হচ্ছে ইতিহাসটা ছিল যেটা একটা অখণ্ড দেশ ছিল। যাই হোক, তারপর পার্টিশন হয়েছে, যা কিছু হয়েছে হয়েছে, কিন্তু উদ্বাস্তু যে মানুষ এসছেন আমাদের দেশে ওপার বাংলা থেকে বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা আরও কারণে যারা এপারে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে নিঃশর্ত ভারতের নাগরিকত্ব দিতে হবে। এই অবস্থান আমাদের চিরকাল ছিল, 70-এর দশকেও ছিল, 90-এর দশকেও ছিল, আজকেও আমাদের একই অবস্থান আছে। যারা মাঝখানে কোনোদিন উদ্বাস্তু আন্দোলনে ছিল না, যারা কোনোদিন উদ্বাস্তু মানুষের জন্য কোনো ভূমিকা নেয়নি, উদ্বাস্তু আন্দোলনের, বাংলার বুকে উদ্বাস্তু আন্দোলন, কলোনি গড়ে ওঠার আন্দোলনের যে ইতিহাসের বই আছে, তার পাতা, সে বইগুলোকে উল্টো করে ঝাড়লেও একটা পাতা থেকে যাদের একটা নাম পড়বে না, আজকে তারা মাঝে বিভিন্ন রাজনীতি করেছে, সে তারা করেছে তাদের ব্যাপার। কিন্তু এই স্ট্যান্ড আমাদের চিরকাল ছিল, আছে এবং থাকবে যে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন শরণার্থী মানুষকে, প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে। কিন্তু শান্তনু ঠাকুররা তো বলছে যে নিঃশর্ত যদি দিতে যাওয়া হয় তাহলে এখানে উগ্রবাদীরা ঢুকে যাবে, সেই কারণেই তারা নিঃশর্তভাবে কোনোভাবে নাগরিকত্ব সম্ভব নয়, সেটা বারবার করে তারা বলছে। দেখুন, ওপার বাংলা থেকে আসা একজন শরণার্থীকে যদি ওনার এখন উগ্রবাদী বলে সন্দেহ করতে ইচ্ছে করে, তাহলে উনি করুন, কিন্তু সেটা ওনার রাজনীতি। কিন্তু ওনার এই বক্তব্যটা ওনার দলের বক্তব্য কিনা আমরা জানি না। কিন্তু আমি ওনাকে নিয়ে কি বলবো, একটা সময় যখন সিএর পক্ষে বিপক্ষে অনেক বিক্ষোভ ইত্যাদি চলছিল, ওনাকে বলতে শুনেছিলাম যেদিন ভারতের সিএ লাগু হবে সেদিন সবার আগে আমি লাইনে দাঁড়িয়ে সিএ এর ফর্ম ফিল আপ করবো। আজকে পর্যন্ত তো উনি সেই ফর্ম ফিল আপ করেছেন বলে শুনিনি, ওনার করার কথাও না। কিন্তু একটা সময় তো উনি এই বলেই সিএকে প্রমোট করেছিলেন, জাস্টিফাই করেছিলেন যে সবার আগে আমি লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করবো। অসীম সরকার মহাশয়কে বলতে শুনতাম যে যেদিন সিএ লাগু হবে আমি সবার আগে সিএ এর ফর্ম ফিল আপ করবো। মাঝখান থেকে যেটা হয়েছে, সিএ এর ফর্ম ফিল আপ করানোর নাম করে ওই 170 টাকা 175 টাকা করে ক্যাম্প করে করে লোকের থেকে নিয়ে তারপরে সেই ক্যাম্পের আর সেই রসিদের কি পরিণতি হয়েছে আমরা দেখছি। হরিয়ানা একটা রাজ্য যেখানে বিজেপির সরকার রয়েছে, শান্তনু ঠাকুর মহাশয়ের সই করা সার্টিফিকেট, মতুয়া কার্ড শান্তনু ঠাকুর মহাশয়ের সই করা, আমরা দেখেছি সেই কার্ড মাটিতে পড়ে আছে। সেটার উপর হরিয়ানার পুলিশের বুটের ছাপ, বিজেপি সরকারের পুলিশের বুটের ছাপ। আর যে মানুষের কাছে এই মতুয়া কার্ড ছিল, সেই মানুষকে হরিয়ানার পুলিশ চ্যাংদোলা করে হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে, আমাদের দেশে ইনফিল্ট্রেটর বলে, তাকে চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে হরিয়ানা। এই জিনিস আমরা দেখেছি। শান্তনু ঠাকুরের সই করা কার্ড মাটিতে পড়ে আছে, তার উপর দিয়ে পুলিশ সেটাকে মারিয়ে বিজেপির পুলিশ চলে গেছে। সুতরাং এই যে রাজনীতি হচ্ছে, এটা অত্যন্ত জঘন্য রাজনীতি হচ্ছে। দেখুন, 34 বছর আমরাও সরকার চালিয়েছি এখানে, তার আগে পরে বাংলায় উদ্বাস্তু আন্দোলনের বামপন্থীদের একটা ইতিহাস রয়েছে, কিন্তু কোনোদিন কেউ কল্পনা করতে পারতো না, না মতুয়া আন্দোলনকে, না ঠাকুরবাড়িকে, তার এই যে একটা গৌরবের ঐতিহ্য, সেটাকে রাজনীতির জন্য, দলাদলির জন্য এরকমভাবে টুকরো টুকরো করা হবে। আমরা চাই, দেখুন, এখানে দাঁড়িয়ে যে আন্দোলনের প্রতি, যে লড়াইয়ের প্রতি সংহতি জানাতে আমরা এসেছি, আমাদের কাছে সেই সংহতিটাই এখানে মুখ্য। আমরা সেই কথাগুলো বলেছি, কিন্তু আমরা মনে প্রাণে চাই, আমাদের পার্টি এটা চাই, আমরা চাই ঠাকুর বাড়িও জোড়া লাগুক, মতুয়া আন্দোলন ঐক্যবদ্ধ থাক, এবং এত মানুষের, এবং মতুয়া আন্দোলন মানে তো আজকের একটা এসআইআরের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন না, এটা স্বাধীনতার আগে থেকে আজকে 100 বছরের ওপর, 150 বছর পুরনো, যে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের সামনের দিকে এগোনোর যে একটা লড়াই, যে আন্দোলন, মানুষ ঐক্যবদ্ধ ছিলেন বলেই সেই লড়াই আজকে এই জায়গায় এসছে। সেই ঐক্য যেন রাজনীতির নাম করে, দলাদলির নাম করে কেউ নষ্ট করতে না পারে। আমরা চাই মানুষ ঐক্যবদ্ধ থাকুন। কংগ্রেস আগে এসছে, পরে সিপিএম এসছে, এটি নিয়ে শান্তনু ঠাকুর কটাক্ষ করেছেন, বলেছেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল একই দিনকে 3টে কুসুম। তো উনিও এসে 4 নম্বর কুসুম হয়ে যান। কে বারণ করেছে? কেউ আসতে বারণ করেছে? আমরা বলেছি যে আমাদের গাছে আর কুসুম ধরবে না। কে এসছে তো বড় কথা নয়, যিনি এলেন না, যারা এলেন না তারা কেন এলেন না, আমাদের কাছে তো সেইটা প্রশ্ন। যারা ভোটের আগে আসবেন মানুষের কাছে ভোট চাইতে, ভোটটা পেয়ে যাওয়ার পরে তারপরে দাঁড়িয়ে বলবেন যে ভোট পেয়ে গেছো, আমি মন্ত্রী হয়ে গেছি, আমি মন্ত্রী থাকবো তোমার ভোটে, আমি এমপি থাকবো, কিন্তু যে আমাকে ভোটটা দিয়েছে তার নামটা আবার এসআইআরে বাদ চলে যাক, 2-3টে ভোট এখন আর দিতে হবে না, পরের বার ভোট আবার 2-3 বছর পরে আবার ভোট দেবে। দেখুন, ছোটবেলা যে আমাকে হাতে করে ভাত মেখে খাইয়েছে, আজকে আমি নিজে হাতে ভাত খেতে শিখে গেলেও কোনোদিন চাইবো না ছোটবেলা যে আমার মুখে ভাত তুলে দিয়েছে সে কোনোদিন অভুক্ত থাক। এটাই সাধারণ মানুষের ধর্ম। আমি জানি না কি করে কেউ একথা বলতে পারেন, যার ভোটে আমি এমপি হলাম, যার ভোটে আমি মন্ত্রী হলাম, আমি এমপি থাকবো, আমি মন্ত্রী থাকবো, কিন্তু তোমার ভোটটা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে
তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী অভিষেক, কিন্তু এখানে যখন আন্দোলন হচ্ছে আজকে 7 দিন পার হতে চললো, এখনো পর্যন্ত তৃণমূলের প্রতিনিধি দল এখানে আসেনি বা তাদের কোনো ভূমিকা সেই অর্থে দেখা যায়নি। মতুয়ারাই বলছে যারা অবস্থান। দেখুন, আশাটা উচিত ছিল, আমরা আশা করি, দেখুন আমরা আশা করি ওনারা আসবেন, আসা উচিত ছিল, বহু আগে আসা উচিত ছিল। কারণ দেখুন, এখানে এই এতজন মানুষ আজকে না খেয়ে আছেন, অনশন করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এবং সত্যি সত্যি তারা যদি দাবিটা করছেন, রাজনৈতিকভাবে তো তৃণমূল এই দাবির বিরোধী নয়, আমরা যতদূর জানি। যদিও এটাকে নিয়েও এখন বলতে চাইলে অনেক কথা বলা হয়ে যায়, যে 2003 সালের আইনের জন্য আজকে এই সর্বনাশটা হয়েছে, সেই 2003 সালের আইনটা হয়েছিল বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আইন। সেটা আজকে দেখুন, আমি ছোটবেলা পশ্চিমবাংলায়, যে বাংলায় আমি বড় হয়েছি, এবং এটা আমার ধারণা আমার প্রজন্মের যারা এই কথাটা শুনছেন সবার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতাটা মিলবে। আমরা ছোট থেকে যখন বড় হয়েছি এ কথা বলতে শুনতাম আমাদের মাটিতে দাঁড়িয়ে একজন নেত্রীকেই, যে ভারতের বা পশ্চিমবাংলার ভোটার লিস্টটা খালি ভারতবাসীদেরকে নিয়ে নয়, পশ্চিমবাংলার ভোটার লিস্টে প্রচুর বাংলাদেশি রয়েছে। এই কথাটা কিন্তু পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন জ্যোতি বসুকেও বলতে শুনিনি, কোনোদিন প্রণব মুখার্জিকেও বলতে শুনিনি, কাউকে বলতে শুনিনি, একজনকেই বলতে শুনেছি, আপনারা জানেন কাকে বলতে শুনেছি। সুতরাং এখন বলতে চাইলে সেই ইতিহাস অনেক কথা চলে আসে। কিন্তু যাই হোক, আজকে যেটা পরিস্থিতি, আমরা অবশ্যই মনে করি সরকারের পক্ষ থেকে একটা মধ্যস্থতা করা উচিত, এবং করা হবে না কেন? ধরুন, কেরালায় তো আমাদের সরকার রয়েছে, এসআইআর তো পশ্চিমবাংলার সাথে সাথে কেরালাতেও এখন চালানো হচ্ছে। কেরালায় তো কাউকে এসআইআরের জন্য অনশনও করতে হচ্ছে না, আর কাউকে আতঙ্কে মারাও যেতে হচ্ছে না, কেননা কেরালায় আমাদের সরকার জানে, আমাদের বিএলওরা জানে যে যেন তেন প্রকারে হোক মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে, নাগরিকত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। বিহারে আজকে বিজেপি একটা কাজ করতে পেরেছে, কেন পেরেছে? বিহারে গভর্নমেন্টটা বিজেপির নিজের গভর্নমেন্ট, তারা যা চেয়েছে করেছে। কিন্তু যদি কোনো রাজ্যে বিজেপির নিজের গভর্নমেন্ট না থাকে, তাহলে সেই রাজ্যে বিজেপির ইচ্ছে মতো সবকিছু হয়ে যাবেই বা কেন? তাহলে লাভটা কি হলো বিজেপি বিরোধী গভর্নমেন্ট থেকে? এই যে আমরা বড়াই করে বলি যে আমাদের রাজ্যে বিজেপি হেরে গেছে, এই বিজেপির হেরে যাওয়ার নমুনা যে দাঁড়িয়ে একটা লোক বলছে 1 কোটি লোককে দেশ থেকে তাড়িয়ে দেবো, অমনি তাই শুনে আতঙ্কে 5 জন মানুষের প্রাণ চলে যাচ্ছে। তাহলে লাভটা কি হলো এখানে বিজেপির হেরে? কই কেরালায় তো কাউকে এরকম ভাবে প্যানিকে মারা যেতে হচ্ছে না, কেরালায় তো কাউকে আজকে না খেয়ে বসে থাকতে হচ্ছে না। সুতরাং আমরা অবশ্যই এটা মনে করি যে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলতে চাই না, উনি একজন এমপি, আমাদের রাজ্যে অনেক এমপি আছেন, তিনি তার মধ্যে একজন এমপি, কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের এগিয়ে আসা উচিত।